আসসালামু আলাইকুম। দেখেন, চিন্ময় কৃষ্ণ দাস নামের যে লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে, এই লোকটা চরিত্র কেমন আপনারা হয়তো অনেকে জানেন না। ইতিমধ্যে এই লোকটার চরিত্র সম্বন্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছে এবং এই লোকটা যে ইসকন মন্দিরের পুরোহিত ছিলেন, সেই ইসকন মন্দির থেকে তাকে বহিষ্কার করা হয়েছে যৌন কেলেঙ্কারির কারণে এবং তার নৈতিক স্খলন। আমি আজকের এই ভিডিওতে কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে বক্তব্য দিতেছি না এবং কারো ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেছি না। হিন্দুদের ধর্ম নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, তাদের জীবনযাপন নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, কিন্তু আমি একটা কথা বলতে যে সাধারণ হিন্দুরা যে তাকে নিয়ে লাফালাফি করতেছেন, এই লোকটা মূলত আওয়ামী লীগের একজন নেতা এবং সে আওয়ামী লীগের ভারতীয় গোয়েন্দা বাহিনীর এর একজন এজেন্ট। সে আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে, আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য কাজ করতেছে, আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য কিন্তু সে ইসকনের হয়ে কাজ করছে এবং ইসকনকে বাংলাদেশকে ফাটানো হয়েছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত রাখার জন্য, আওয়ামী লীগকে সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনটাকে টিকিয়ে রাখার জন্য। সেবা করায় আর রাত্রে হলো গর্ভটাকে ম্যাচ করায়, কি বলে আমাদেরকে ব্রহ্মবতী দেবী এরকম খারাপ কাজ করায়, দুটো করে ফেলে। আর আমাদেরকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা ল্যাংটা করে আর লিঙ্গটা আমার ভিতরে প্রবেশ করে, কি বলে বীর্য। আমার বীর্যগুলো যদি আমার মুখে ভিতরে ঢুকাই তাহলে আমার বলে ওনার ক্ষমতাশীল হতে পারবো, ওদের ক্ষমতাশীল হতে পারবো। লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত, তারপর অনেক খারাপ খারাপ কাজ করতো আমার জন্য। ভালো খারাপ লাগতো এগুলো। আমার ওনার ওই লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত, আমি কষ্ট পেতাম অনেক। আমার পিছন দিয়ে ঢুকাই দিত, কিন্তু আমার অনেক কষ্ট পেতাম। আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন, খারাপ কাজ থেকে মুক্ত করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পণ। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিত ভাবে এবং ভিডিও আকারে দিয়েছো, এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং ভক্তি ত্রিভঙ্গদাধর গোস্বামী মহারাজ, চারুচন্দ্র প্রভু, এদেরকে তুমি তোমার সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কোনো ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছো। হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য সত্য কথাগুলো বলবা, ঠিক আছে? তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। মানসিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি গুরুকুলে কখন থেকে জয়েন করেছো? 2017। 2017 নাকি 16? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চিন্ময় কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো, যে চিন্ময় কৃষ্ণ প্রভু তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত ধামের অধ্যক্ষ, তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামিতা বলে এটা করাতো। সমকামিতা মানে কি? এটা কি কি ধরনের? যৌন কাজ বলে। কিভাবে করতো? বলতো যে ওইদিকে এটা চুম্বনে এরকম। তোমাকে কি তোমার সাথে কি এই অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি, যেহেতু তোমার বয়স কত এখন? 16 বছর। হ্যাঁ, তো তোমার সাথে প্রথমে কখন, একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে? 2 মাস আগে। মানে পুনরুদ্ধাম থেকে বের হওয়ার 2 মাস আগে। উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন, বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? রাত্রে ডাকতো। রাত কয়টা বাজে? ধরেন 9টা, 9:30। 9টা, 9:30 বাজে। হ্যাঁ, ডেকে তোমাকে কি বলতো প্রথমে? বলতো মানে মেসেজ কথা বলতো। কিরকম ভাবে মেসেজ করতা? হাত পা করে মেসেজ করতাম, পরে আবার বলতো যে তোমার পরনে কি থাকতো? গামছা। গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাপড় ছিল, যে ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুগুলোর ড্রেসটা থাকতো। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো? না এমনি বলতো, হাত পা করে আমার চেয়ে ম্যারেজ করতে বলতো। আবার বলতো যে এদিকে হলে আমার এই শপথ কর বলতো। কি ধরে?
ওরা শপথ করে কি বলতো? শপথ করে কি বলতো? তাহলে তুই আমার সাথে এগুলো করতে হতো, এগুলো কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো। আচ্ছা আচ্ছা, খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো? ও আমাকে করতো। তোমাকে করতো না? মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম? আমার সাথে 2 বার হয়েছে। 2 বার হয়েছে না? আচ্ছা, যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার জননেন্দ্রিয়ের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে এই যে এই এই অবৈধ কর্মগুলো ঘটেছে, তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছিলাম ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিরুপতি প্রভুকে জানিয়েছো? অর্থাৎ তিরুপতি প্রভু তখন পুণ্যের ধামে ছিল? ধামে ছিল। তখন তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে? বলছো এগুলো আমি জানি না, আমি এরকম শুনে না শুনে। তারপর অনেকদিন ধরে এরকম বলতেছে উনি আমাকে বলতে তুই এগুলো কিভাবে জানাচ্ছে। আমি একবার মানে তার কথা বলতেছে একটু মধ্যে শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে তোমরা কোথায় গিয়েছো? রংপুর চলে গিয়েছে। মহারাজকে সমস্ত কিছু বলেছো? হ্যাঁ। আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে বলেছো? হ্যাঁ। ওনারা কি কোন ধরনের চিন্ময়কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে স্টেপ নিবে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে? এরকম বলেনি, বলতো এগুলো খারাপ কথাগুলো বাদ দাও এরকম বলছিল মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ তোমাকে কোনো ধরনের আশ্বাস দেন যে সাম্প্রতিক চারুচন্দ্র প্রভু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে, তুমি কি ওনাকে সবকিছু বলেছো? হ্যাঁ, বলেছি। দেখেন, এগুলা খারাপ কথা, এগুলা বাদ দাও। অন্য পুরোহিতরে জানাইছে, অন্য পুরোহিত বলছে এগুলা খারাপ কথা, এগুলা বাদ দাও, মানে চেপে যেতে বলতেছে। উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে? উনি কিছু বলেনি, কেমন পরে দেখা যাবে। এরপর আর অনেকজনকে ডেকেছে, ডেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তোমার সাথে যে চিন্ময়কৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে, বলাৎকার যাকে বলা হয়, যেটাকে সমকামিতা বলা হয়, হ্যাঁ, তো এগুলোর কি তুমি কি বিচার চাও? হ্যাঁ। তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন ভোগ করছো, এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোনো শিক্ষা নেই, ঠিক আছে? কোনোদিন কারো কাছ থেকে দেখেছো, কোনো বক্তব্য থেকে দেখেছো এগুলো? এই নোংরামি গুলো? ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা এগুলো তোমার কথা মতো, যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো, হ্যাঁ, আমি কি করবো, এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন, আমাদের গুরু মহারাজ আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, এগুলো আমি অ্যাপ্রুভ করবো, ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিত্যবন্ধ গৌর দাস। আমি প্রায় অনেকদিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ পুণ্ডরিক ধামে অবস্থানরত। এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে, যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে, বাট এগুলো নিয়ে মানে তদারকি করতাম না, বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গেছিল না। কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন হচ্ছে, বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের গন্ডগোলও চলছে ধামের মধ্যে। কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবত আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম, তখন কি করতো, রাত 2টো বাজে, 1টা বাজে, 3টা বাজে আমার ডাকতে আসতো। এখন আমি ঘুমের ভান ধরেও শুয়ে থাকতাম, মঙ্গলার একটা সময় শুয়ে থাকতাম ঘুমের ভান ধরে, তখন কি করতো, বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত, আওয়াজ, প্রচুর পরিমাণে আওয়াজ। উঠতাম না আমি, তারপর আসে ডেকে ওকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো, মেসেজ করতাম। এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম। হঠাৎ একদিন আমাকে দেখেন, এখানেও কিন্তু সে তার যে ভক্তরা ছিল, তার স্টুডেন্টরা ছিল, তাদেরকে মেসেজ করার জন্য বলতো, মানে সবাইরই মেসেজ করার জন্য বলতো সে, ঠিক আছে? গল্প কিন্তু সূত্র মিল আছে, মানে তার চরিত্রের যে একটা ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম কিন্তু মিল আছে। এবং এটা শুধু এই বাচ্চাদের ক্ষেত্রে না,
সে এগুলা অনেক মহিলাদের সাথে করছে। শেষ পর্যন্ত এই খবর ইসকন মন্দিরের সবচেয়ে বড় যে কার্যালয় আছে আমেরিকাতে, সেখানে গেছে, সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো দেখেন তার চরিত্রটা দেখেন, এবং সে এই চরিত্রবান মানুষের জন্য হিন্দুরা আন্দোলন, মূলত হিন্দুরা আন্দোলন করতেছে, এটা আমরা বুঝি যে স্বৈরাচার সরকারের অনেক টাকা, সেখান থেকে টাকা পেয়ে তারা এই কাজগুলো করতেছে। ওই ডেকেছে, বাট আমি যাইনি। যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব মানে রেগে আছে। হ্যাঁ, চিন্ময় আমার উপর খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। তারপরে আমি সিদ্ধপুর রুমে ছিলাম। সিদ্ধপুর রুমে যখন ছিলাম, উনি এখন আমাকে কিভাবে সিদ্ধপুর আমাকে ডেকে রুমে রেখেছে, সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমাকে কিভাবে ওখান থেকে বের করবে, আমি কেন ওই রুমে থাকি। তারপরে হঠাৎ একদিন এই গেট চলে গেল, এখন কিভাবে বের করবে, কিছু না কিছু করতে হবে, না হলে তো বের করা যাবে না। তারপর হয়েছে কি, একদিন দামোদর প্রোগ্রাম, 19 সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে। এখন হঠাৎ উনি আমাকে এসে বললো, এইবার সিদ্ধপুরের দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে। হঠাৎ উনি আমাকে এসে বলে কি, ভাগবতম নেই, একটা ভাগবতম নেই। তারপরে কি হয়েছে, ভাগবতম নিয়েছি। তারপরে বলেছি কি, ওনার গিয়েছিল কবর ছিল, কবর শোয়াইছে আমাকে, স্বর্ণের কবর ছিল কৃষ্ণদেবের। তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল। আমি কবর শুয়েছি। আমার উনি বলা স্টার্ট করেছে আর কি, আর তোর যদি এখানে থাকতে চাস, হ্যাঁ, তোর সিদ্ধরের সঙ্গে এই ধরনের সমসাময়িত করতে হবে। এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল। এখন উনি আমার প্রতিদিন জিজ্ঞেস করতো, তোমার মঙ্গল আরতিতে গামছা পরে উনি কোথায় চলে যেত? আমি তো মঙ্গল আরতি দিতাম শিব মন্দিরে, শিব মন্দিরে সেবা করতাম, উনি ওখানেই চলে যেত। মঙ্গল আরতিতে গামছা পরে ওখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য, হ্যাঁ, কি হয়েছে, কাজ কি হয়েছে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতেন। তারপরে ওনাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি, আমি বলেছিলাম আমি পারবো না এগুলো, এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না। তাও আমার বিরক্ত করতো, এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে, নতুন বিল্ডিং হয়েছে, ও বিল্ডিং উনি চলে গিয়েছে। উনি চলে যাওয়ার পরে কি হয়েছে, সিদ্ধপুর পদ্মা ভবন রয়ে গেছে, পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে। এখন ওনাকে নিয়ে গেছে কোথায়, ওই লং বিল্ডিং এ, বা আমার থেকে দূরত্ব রাখার জন্য। এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে, আমি আর বিল্ডিং এ যাইনি কখনো। আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম, অসুস্থ হওয়ার পরে তারপরে এখানে গিয়েছি। এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য, তখন আমি যেতাম না। এরপর পরে উনি আমার খুব আমার সাথে কথা বলতো না। হ্যাঁ, তারপরে এক ভক্তকে আমাকে ক্যাশ মারামারি করতো, অনেক ধরনের ক্যাশ দিত। এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না, ওনার সাথে কথা হতো না। এরপর পরে আমি কিছুদিন যাবত রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না, খুব খারাপ হয়ে গেছে। কারণ আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে, খারাপ ধরনের চরিত্র, এই বিষয়গুলো নিয়ে দেখে শুনতে কি হয়ে গেছে, মাথা পুরো কষ্ট হয়ে গিয়েছে। আবার কি হয়েছে, আমি বলেছিলাম কি আমি এখান থেকে চলে যাবো। তারপরে আমি বলছিলাম রাধাষ্টমীর পরেই চলে যাবো, এরকম বলে রাধাষ্টমী গেল। এরপর আমি থামিয়েছিলাম। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতন গুলো হচ্ছে, হ্যাঁ, জঘন্যতম অপরাধ। কিন্তু সমস্যাগুলো, এই যে গুরুকুলের এতগুলো ছেলে বা নিউ ছেলে, অনেক ছোট ছেলে, এদের উপরে যে এত ধরনের নির্যাতন গুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো ধামের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না, হ্যাঁ, এগুলোর উপর কোনো জোর দেয় না, ওরা চেয়ে থাকে। কারণ ধর্মের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের লালসায় সবাই আমরা মোহিত হয়ে গেছে, ওদেরকে পদ দিবে, হ্যাঁ, একজনকে প্রেসিডেন্ট বানাবে, একে সেক্রেটারি বানাবে, ধর্মের, হ্যাঁ, সবাই এই বিষয়গুলোর প্রতি কি হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। এ কারণে ছোট বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে। হ্যাঁ, ওরা কোনোই কিছু বলে না। এই যে ছোট বাচ্চাদের উপর কি হয়েছে, বাচ্চাগুলো আমি দিয়েছি কি জন্য, লেখাপড়া করার জন্য। আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে না বিদায় ওদের দুষ্টমি গুলা, এ কারণে দিয়েছি কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে। এখন এখানে আসার পরে ওদেরকে যদি যে জায়গায় শিক্ষা লাভ দিবে, সে জায়গায় ওদেরকে যদি বেকারিতে সেবা করায়, হ্যাঁ, বেকারিতে সেবা করাচ্ছে, মানে সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 8টা 9টা পর্যন্ত সেবা করায়। এরপরে ওরা রুমে যাচ্ছে। ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি।
ওরা রুমে যাচ্ছে, এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসছে আবার কোথায় চিন্ময়পুর রুমে, ডেকে নিয়ে এসে কি করে মেসেজ করায়। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, যে এই ধরনের কথা বলে যে তুই এর কাপড় খুলে ফেল, হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না। এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের, আর ছেলেরা কি করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো। এই বিষয়গুলো দেখে শুনে আমার খুব খারাপ লাগতো, সে কারণে আমি ধাম থেকে বের হয়ে গেছি।